সময়টা তখন জ্যৈষ্ঠের মাঝামাঝি। বৃষ্টির তখনও তেমন একটা দেখা মেলেনি। সকালের তীব্র রোদে মানুষকে একেবারে অস্থির করে তুললেও মাঝে মাঝেই বিকেলে এক ঝাঁক কালো মেঘ এসে একটা ভয়ঙ্কর শুকনো ঝড় বইয়ে দিয়ে চারপাশের পরিবেশটাকে একেবারে শীতল করে তুলছে। তাই গ্রামের সবাই সন্ধে নামার আগেই যে যার কাজ সেরে বাড়ি ফিরে আসে। এই গ্রামের নাম রাধাপুর। এখানে প্রকৃতি যেন তার সৌন্দর্য নিজের হাতে খুব যত্ন করে ফুটিয়ে তুলেছে। ছোট বড় মাটির বাড়ি আর চারিদিকের সবুজ গাছগাছালি গ্রামটার শোভা দ্বিগুণ করে তুলেছে। এই গ্রামের অধিকাংশ মানুষই খুবই দরিদ্র, তাই তারা চাষবাসের সাথে পাড়ায় পাড়ায় জিনিসপত্র ফেরি করে বেড়ায়। তাদের মধ্যেই একজন শিবু ফেরিওয়ালা। শিবুর পরিবারটা খুবই ছোট। শিবুর স্ত্রী গৌরী আর তার একমাত্র ছেলে উদয়। সংসারে অভাব অনটন থাকলেও ছেলে বউ নিয়ে শিবু বেশ সুখেই আছে। বেশিরভাগ দিনই সকালে শিবু বেরিয়ে যায় পাড়ায় পাড়ায় ফেরি করতে। সেই রকমই একদিন সকালে শিবু কোচকাজ করছে পাড়ায় ফেরি করতে যাবে বলে। কই গো গিন্নি, খাবারটা নিয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে যে। হ্যাঁ গো, আসছি, হয়ে গেছে, একটু দাঁড়াও। আরে তাড়াতাড়ি নিয়ে এসো, সূর্য কত ওপরে উঠছে দেখেছো? এই তো হয়ে গেছে, এই নাও। আর হ্যাঁ, সময় করে কিন্তু খেয়ে নিও। হ্যাঁ আসছি। বাবা বাবা, আমার জন্য চপ আনবে, মনে করে আনবে কিন্তু। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আনবো, কিন্তু তুই বদমাইশি করবি না। মাথায় ঝাঁকা নিয়ে শিবু বেরিয়ে পড়ল। তার ঝুড়িতে বাচ্চাদের কিছু খেলনা আর সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস, সেগুলো সে গ্রামে গ্রামে ঘুরে ফেরি করবে। এ গ্রাম ও গ্রাম ঘুরে ঘুরে শিবু ফেরি করতে থাকে। কয়েকটা গ্রাম ঘুরে শিবু এবার শহরের দিকে যায়। গ্রাম থেকে শহরে যাওয়ার জন্য একটাই রাস্তা, আর এই পথেই পড়ে একটা ব্রিজ। তারই কিছুটা দূরে রয়েছে একটা মস্ত বড় বট গাছ। দিনের বেলায় জায়গাটা দেখতে সুন্দর হলেও কিন্তু সন্ধে নামলেই জায়গাটা হয়ে ওঠে প্রচণ্ড ভয়ঙ্কর। তাই সন্ধে নামার আগেই এই পথ দিয়েই তাকে ফিরতে হবে। এই প্রচণ্ড রোদের মধ্যে শিবুর বেচাকেনা খুব একটা ভালো হয়নি, তাই সে আরো ফেরি করার জন্য হাঁটতে থাকে। হঠাৎ তার দেখা হয়ে যায় হরির সাথে। হরি তার গ্রামেরই লোক। হঠাৎ তার সাথে দেখা হয়ে যাওয়ায় সে জিজ্ঞাসা করে, কি ব্যাপার হরি, এখানে কোথায় যাওয়া হয়েছিল? এই ধানের বীজ কিনতে গিয়েছিলাম গো। উফ, আরে এত রোদে কি বেচাকেনা হয়? কেন বেরিয়েছো শিবুদা? যাও যাও, বাড়ি যাও, যা রোদের তাপ। কি করব ভাই, না বেরোলে তিনটে পেট চলবে কি করে? রোদ ঝড় জলের কথা পেট কি আর শুনবে? আমরা পুরুষ মানুষ, ঘুম থেকে উঠেই আগে ভাবতে হয় সংসার কিভাবে চলবে। আমাদের আর রোদ ঝড় জলের কথা ভাবলে হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে শিবুদা, আমি আসি গো। হ্যাঁ হ্যাঁ আয়। শিবু আবার হাঁটতে থাকে।
তখনকার শহর বলতে এখনকার গ্রামকেই বোঝায়। এদিকে ওদিকে দু একটা পাকা বাড়ি হয়তো দেখা যাচ্ছে, তবে বেশিরভাগই মাটির বাড়ি। সেখানে শিবু ঘুরে ঘুরে ফেরি করতে থাকে। ঘুরতে ঘুরতে শিবু একেবারে ক্লান্ত হয়ে যায়। যা গরম পড়েছে, আর পারি না। যা একটু বসে জিরিয়ে নি, আর খাবারটাও খেয়ে নি। তাই সে একটা গাছের নিচে বসে পড়ে। দুমুঠো মুড়ি খেয়ে শিবু আবার বেরিয়ে পড়ল। একটু বিকেল হতেই তার বেচা কেনা বেশ ভালোই হলো। এবার তার বাড়ি ফেরার পালা। বেচা কেনা করতে করতে বেশ ভালোই দেরি হয়ে গেছে। এরই মধ্যে কখন যে সূর্য পশ্চিমের কোলে ঢলে পড়েছে তা শিবু খেয়াল করেনি। আকাশের দিকে তাকিয়ে শিবু বলল, না, মেঘের অবস্থা খুব একটা ভালো ঠেকছে না। আজ একটু বেশি দূরেই চলে এসেছি, অনেকটা রাস্তা যেতে হবে। না, উদয়ের জন্য চপটা কিনে নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। শিবু তাড়াতাড়ি সামনের একটা দোকান থেকে চপ কিনে নেয়। তারপর একটু জোরেই হাঁটা দেয় বাড়ির দিকে। একটু যেতে না যেতেই মেঘের গর্জন। সারা আকাশটা একেবারে কালো মেঘে ছেয়ে গেছে। শিবু এবার হাঁটার গতি আরো বাড়িয়ে দিল। আকাশের যা অবস্থা তা দেখে মনে হচ্ছে এক্ষুনি একটা ভয়ঙ্কর ঝড় উঠবে। পথে যেতে যেতে শিবু দেখল তার চারপাশের গাছের পাতাগুলো একেবারে স্থির, ঠিক যেন তারা একটা মহাপ্রলয়ের প্রস্তুতি নিচ্ছে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে কান ফাটানো বজ্রপাতের শব্দ। তার সাথে বিদ্যুতের আলোয় চারপাশটা চকচক করে উঠছে। প্রায় দৌড়াতে দৌড়াতে শিবু এসে পৌঁছায় সেই ব্রিজের কাছে। সেখানে পৌঁছেই শিবু একটু থমকে যায়। হঠাৎ তাকে ঘিরে ধরে একটা ভয়। এমন সময় মেঘের গর্জন। শিবু আর দাঁড়ায় না, সে আবার চলতে শুরু করে তার ঘরের দিকে। ব্রিজটা পেরিয়ে শিবু পৌঁছালো সেই বট গাছটার নিচে। বট গাছের নিচে দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে থমকে গেল। তার মনে হলো ঝুড়িটা হয়তো কোনো গাছের ডালে আটকে গেছে। এই ভেবে শিবু ঝুড়িটাকে একটু টান দিতেই ঝুড়িটা যেন এক লাফে গাছের ওপরে উঠে গেল। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ালো শিবু। তারপর সে যা দেখলো তাতে তার দম আটকে যাওয়ার জোগাড়। গাছের মগ ডালে বসে আছে একটা বুড়ি। পরনে তার লাল পেরে সাদা শাড়ি,
কপালে তার লাল টকটকে সিঁদুর। শিবুর ঝুড়ি থেকে চপ তুলে নিয়ে খেতে শুরু করেছে সে। গাছের নিচে দাঁড়িয়ে ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে শিবু। এমন সময় চারিদিক কাঁপিয়ে ঝড় বইতে শুরু করে। ঝড়ের সে কি প্রচণ্ড গতি, কিন্তু সেই বুড়ির ওপর ঝড়ের যেন কোনো প্রভাবই পড়ছে না। ভয়ে চিৎকার করে ওঠে শিবু। ভূত ভূত, ওরে বাবরে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও 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 বলে কোনো রকমে সেখান থেকে ছুটে পালায় সে। বাঁচাও। কিছুটা ছোটার পরে সে দেখতে পেল একটা চায়ের দোকানে আলো জ্বলছে। শিবু ছুটে গেল সেখানে। তারপর সেখানে দাঁড়িয়ে সে হাঁপাতে থাকে। চা দোকানে তখন আরো দুজন বসেছিল। তাকে হাঁপাতে দেখে চা দোকানি জিজ্ঞাসা করলো, কি হয়েছে শিবু, এত হাঁপাচ্ছ কেন? আমি 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 ওই বট গাছের কাছে এসেছি, তারপর। শিবু সবটা খুলে বলল। ঝড় থেমে গেছে। সব শুনে চা দোকানে বসে থাকা বিজু বলল, বলো কি শিবু ভাই, এইসব তোমার মনের ভুল না তো? হয়তো ঝড়ে উড়ে গাছের ডালে আটকে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটাই হবে। ওসব আর এখন আছে নাকি? না গো কমলদা, আমি ঠিকই দেখেছি। সাদা আলতা পাড়ের শাড়ি, মাথায় ভর্তি সিঁদুর, একটা বয়স্ক মহিলা। সত্যি বলছি। তোমরা তোমরা আমার কথা বিশ্বাস করছো না কেন? আমি বলি কি শিবু, ঝড়ের মধ্যে তুমি কি দেখতে কি দেখেছো? ওসব তোমার মনের ভুল। আরে 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 তোমরা সবাই চুপ করো। শিবু সত্যি কথাই বলছে। ওর ভাগ্য ভালো যে ও বেঁচে ফিরেছে। ও যার কবলে পড়েছিল তার নাম হলো রেনু বুড়ি। আজ থেকে বছর 25 আগে ওই গাছে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল রেনু বুড়ি। এখনো মাঝে মধ্যেই অনেক লোকের মুখে শোনা যায় যে তারা গাছের ওপর রেনু বুড়িকে দেখেছে। কতজনকে তো আবার ভয় দেখিয়ে দৌড় করিয়েছে। ও একদম সত্যি কথাই বলেছে। আচ্ছা, বুড়ি কিভাবে মারা গেল? ছেলে বউ ঘর থেকে ওকে বের করে দেয়। কিছুদিন আগে ছেলেটা তার বুড়ো বাবাকেও বের করে দিয়েছিল। তার তো আর কোনো খবর নেই। তারপর থেকে রেনু বুড়ি এইদিকে ওদিকেই ঘুরতো, আর ওর কাছ থেকে খাবার চেয়ে চেয়ে খেত। 2-3 দিন পর কি হলো কে জানে, একদিন সকালে দেখা গেল বট গাছের ডালে গলায় দড়ি দিয়ে ঝুলছে রেনু বুড়ি। তার ছেলেকে তখনই খবর দেওয়া হয় তার দেহ সৎকার করার জন্য। এমন বেয়াদব ছেলে খবর পেয়েও যে তার মা মারা গেছে একবার দেখতে পর্যন্ত এলো না। গ্রামের লোকই ধরে করে তার দেহ সৎকার করেছিল। সাধ্য শান্তি তো কিছুই হয়নি। ওই ছেলের হাতের জল না পেয়েই বুড়ি মনে হয় মরে গিয়ে ভূত হয়েছে, আর আমাদেরকে জ্বালিয়ে মারছে। আর বুড়ির ছেলে বৌমা সব জায়গা জমি বিক্রি করে কোথায় যেন তারপর চলে গেল।
আর আমরা ওই রেনু বুড়ির ভূতের আতঙ্কে দিন কাটাতাম। বেশ কিছুদিন হলো তার উপদ্রব তো তেমন আর দেখা যায় না। আজ শিবুই বলল বলে এতদিন পর আবার সব মনে পড়ে গেল। শিবু, তুমি বাড়ি যাও, বুঝলে? ওই ঝুড়ি কাল সকালে এসে নিয়ে যেও। বুড়ি বাবা, আমরাও সব দোকান বন্ধ করে তাড়াতাড়ি বাড়ি যাই, আর এখানে থাকাটা ঠিক নয়। দোকান বন্ধ করে সবাই সেখান থেকে চলে যায়। তারপর একাই বাড়ি ফিরতে থাকে শিবু। পথে আসতে আসতে হঠাৎ তার মনে হলো কেউ যেন তার পিছু নিয়েছে। এটা মনে হতেই ভয়ে একেবারে শিউরে ওঠে শিবু। পেছনে না তাকিয়েই সামনে চলতে থাকে সে। এদিকে উদয় আর তার মা বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার জন্য। এত রাত হয়ে গেল, এখনো সে বাড়ি ফেরেনি, কারণ এত রাত করে তো শিবু কোনোদিনও বাড়ি ফেরে না। ও মা, বাবা কখন আসবে? বাবা আমার জন্য চপ আনবে বলেছিল, এখনো কেন আসেনি? আরে আজকে ঝড় হয়েছে বলেই হয়তো দেরি হচ্ছে, এক্ষুনি চলে আসবে। কিছুক্ষণ পরেই শিবু বাড়ি ফিরল। তার স্ত্রী তার মাথায় ঝুড়ি না দেখতে পেয়ে অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করল, কি গো, আজ এত দেরি হলো কেন? আর তোমার ঝুড়ি কোথায়? ঝুড়ি ওই চা দোকানে রেখে এসেছি, যা ঝড় উঠেছিল তাই আর আনলাম না। কি গো, কি হয়েছে নাকি তোমার? এত চুপ কেন তুমি? না, কিছু হয়নি, ঝড়ের জন্য চপ আনতে পারিনি। না, শিবু আর কিছু বলল না, সে ভেতরে চলে গেল। গৌরী তার স্বামীর এই আচরণ দেখে ভাবল, আজ হয়তো বেচা কেনা ভালো হয়নি, তাই হয়তো তার আচরণটা এমন লাগছে। গৌরী দেবীও আর কথা বাড়ালো না। খাওয়া শেষ করে সবাই শুয়ে পড়ল। তখন মাঝরাত, গৌরী অঘোরে ঘুমাচ্ছে। মা মা, বাবা আমাকে মেরে ফেললো। বাবা, ও বাবা, 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 কি হয়েছে তোমার? কি হয়েছে? আমার লাগছে, ছাড়ো ছাড়ো। মা, আমাকে বাঁচাও, বাঁচাও। হঠাৎ উদয়ের চিৎকারে ঘুম ভেঙে যায় তার। উদয়ের দিকে তাকিয়ে সে দেখতে পায় তার স্বামী শিবু তারই ছেলে উদয়ের গলা টিপে ধরেছে। তার স্বামীকে ধরে ফেলে সে। এই এই কি হলো গো তোমার? ছেলেটা যে মরে যাবে, ওকে তুমি ছাড়ো, ওকে তুমি ছাড়ো। গৌরী এবার একটা জোরে ধাক্কা দিয়ে শিবুকে সরিয়ে দেয়, তারপর উদয়কে জাপটে ধরে সে। ওদিকে শিবু মাথা নিচু করে কেমন যেন বিড় করে বকছে। উদয় খুব ভয় পেয়ে গেছে, সে বলে ওঠে, মা, মা, বাবাকে ভূত ধরেছে মনে হয়। ও বাবা, কি হয়েছে তোমার? কি গো, কি গো, তোমার কি হয়েছে? কে তুমি? শিবু এবার আস্তে আস্তে মুখ তুলে তারপর বিকট ভাবে হাসতে থাকে সে।
সে এক পৈশাচিক হাসি। পুরো ঘরটাই তার এই হাসিতে কাঁপতে থাকে। ছেলেকে নিয়ে গৌরী সেখান থেকে দৌড়ে পালায়। ছুটতে ছুটতে গৌরী উদয়কে নিয়ে পৌঁছায় হরির বাড়িতে। সেখানে গিয়ে ভয়ে চিৎকার করে ডাকতে থাকে সে, হরিদা, হরিদা একবার তাড়াতাড়ি বাইরে এসো, খুব বিপদ। কিছুক্ষণ পর হরি আর তার স্ত্রী বেরিয়ে আসে। গৌরীকে এত রাতে চিৎকার করতে দেখে হরি জিজ্ঞাসা করলো, কি হয়েছে বৌদি, কাঁদছো কেন? গৌরী সব ঘটনা খুলে বলল। সবটা শোনার পর হরি বলল, বলছো কি বৌদি, এ তো ভয়ঙ্কর ভুতুড়ে ঘটনা। তুমি একবার তাড়াতাড়ি চলো, ওখানে না গেলে কি হবে তা জানি না। বলছি বৌদি, এত রাতে আমারও আর একা যাওয়াটা ওখানে ঠিক হবে না। কিন্তু ওই ভূত যদি আমার উদয়ের বাবার কিছু ক্ষতি করে দেয় তখন কি হবে? তুমি বরং উদয়কে নিয়ে আজ রাতটা আমার বাড়িতেই থেকে যাও, কাল সকাল হলেই লোকজন নিয়ে ওখানে যাব। বড় মা, তুমি বৌদিকে নিয়ে ভেতরে এসো। পরদিন সকালে তারা সবাই গ্রামের এক খুঁড়ো ও আরো কয়েকজনকে নিয়ে শিবুর বাড়িতে পৌঁছায়। শিবু একটা ঘরের মধ্যে শুয়ে আছে। গৌরী এগিয়ে যায় তার স্বামী শিবুর দিকে। শিবু তখন ঘুমাচ্ছে। গৌরী তার স্বামীকে ডাকতে থাকে, কিন্তু বারবার ডাকার পরও শিবু আর চোখ খোলে না। তখন গৌরী তার স্বামীর কপালে হাত দেয়। তারপরে সে বুঝতে পারে প্রচণ্ড জ্বরে শিবুর গা একেবারে পুড়ে যাচ্ছে। হায় ঠাকুর, তুমি কোন বিপদে ফেললে আমাদের, এখন আমাদের কি হবে গো? শিবুর এই অবস্থা দেখে গৌরী কাঁদতে শুরু করে। কাল রাতে চা দোকানে থাকা ভম্বল আর বিজু এগিয়ে এলো খুঁড়োর কাছে। তারপর কাল রাতে ঘটা সব ঘটনা খুলে বলল খুঁড়োকে। বলো কি, রেনু বুড়ির ভূত? খুঁড়োর মুখে রেনু বুড়ির ভূতের কথা শুনে একেবারে ভয়ে থমকে গেল। কিছুক্ষণ পর খুঁড়ো হরিকে বলল, হরি বাবা, হরি বলছি, কোনো উপায় একটা বার করো। হাতে কি কোনো তান্ত্রিক ওঝা আছে? খুড়ো, আমি বলছিলাম কি, পাশের গ্রামে এক ওঝা আছে, শান্তি ওঝা, অনেক নামডাক আছে তার, একবার কি ডেকে নিয়ে আসবো? তবে তাই করো। যাও যাও, তাড়াতাড়ি যাও, আর বিজুকে সাথে নাও, ওনাকে কিন্তু একটু তাড়াতাড়ি নিয়ে এসো। যাও যাও বাবা, যাও। বিজু আর হরি সেখান থেকে চলে গেল শান্তি ওঝাকে ডেকে আনতে। উদয় তার বাবাকে কাঁদতে কাঁদতে বলে উঠল, বাবা, ও বাবা, বাবা তুমি ভালো হয়ে যাও না, ও বাবা।
পরিবারে যে কেউ নেই। দোহাই তোমার, তুমি আমার স্বামীকে ছেড়ে দাও। ভয়ে সেখান থেকে গৌরী আর উদয় বাইরে চলে আসে। ঘরের ভিতর থেকে রানুর ভূত বিকট শব্দে হাসতে থাকে। ভয়ে ভয়ে সবাই দাঁড়িয়ে থাকে বাইরে। সন্ধ্যার সময় শান্তি ওঝাকে নিয়ে হরি আর বিজু চলে এলো। শান্তি ওঝা খুবই নাম করা একজন গুণী। পরনে তার গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষ, মুখে দাঁড়ি গোপে ভরা, কপালে তার সিঁদুরের তিলক, হাতে তার একটা ত্রিশূল। শান্তি ওঝা পৌঁছেই গৌরীকে জিজ্ঞাসা করলো, ওই কোথায় সেই ভূত? এই ঘরের ভেতরে আছে, আপনি আমার স্বামীকে ঠিক করে দিন। ও ছাড়া আমাদের আর কেউ নেই, আমরা সর্বহারা হয়ে যাব। শান্ত হও, তুমি শান্ত হও। আমি এসে গেছি মানে সব ঠিক হয়ে যাবে। শান্তি ওঝা বাড়ির ভেতরে চলে যায়। শিবু তখন বিছানায় বসে আছে। শান্তি ওঝাকে দেখে শিবু রাগে দাঁত কেমড়ে বলে উঠল, এত বড় সাহস, তুই আমায় হুমকি দিচ্ছিস? অবিরে, তোর এক্ষুনি ব্যবস্থা করছি, দাঁড়া দাঁড়া। শান্তি ওঝা তার হাতে থাকা ত্রিশূলটাকে উঁচিয়ে ধরে, তারপর চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে। হঠাৎ করে একটা ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। ঘরের ভেতরে থাকা বাসনগুলো ঝনঝন করে মাটিতে পড়তে থাকে। শান্তি ওঝা মন্ত্র পড়া থামায় না, সে মন্ত্র পড়েই চলেছে। কিছুক্ষণ পরেই শোনা যায় রেনুর ভয়ঙ্কর হাসি। শান্তি ওঝার মন্ত্র রেনুর ভূতের ওপর কোনো কাজই করছে না। তার মন্ত্রের থেকে ওই ভূতের ক্ষমতা অনেক বেশি। শান্তি ওঝা এবার খুব রেগে গেল। কিছুক্ষণ পর সে বাইরে বেরিয়ে এলো। এটা কি হলো বলো তো? আমার মন্ত্র তো কোনো কাজই করলো না। শান্তিবাবু, তাহলে এর হাত থেকে কি বাঁচার কোনো উপায় নেই? আছে আছে, উপায় একটা আছে। একটা মাছ ধরার জাল আনতে পারো, জালেই হয়তো এই ভূতকে কাবু করা যাবে। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি জাল নিয়ে আসছি, আমার বাড়িতে জাল আছে। হ্যাঁ হ্যাঁ হরি, যাও যাও, তুমি ছুটে গিয়ে জালটা তাড়াতাড়ি নিয়ে এসো। হরি চলে গেল জাল আনতে। তখন রাত হয়ে গেছে। হঠাৎ শিবু বাইরে বেরিয়ে এলো। তারপরে এদিক ওদিকে তাকিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। খুড়ো এবার ওঝাকে বলে উঠল, শান্তিবাবু, ও তো পালিয়ে যাচ্ছে, ওকে ওকে আটকান। শান্তি ওঝা কিছু বলল না। সে খুড়োকে হাত দেখিয়ে চুপ করতে বলল। শান্তি ওঝা অপেক্ষা করছে হরির জন্য।
এদিকে হরি জাল নিয়ে রওনা দেয়। পথে আস্তে আস্তে সে হঠাৎ দেখতে পায় শিবু আসছে। তার চোখ দুটো একেবারে লাল। তাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে সে তাকেই মারতে গিয়ে আসছে। উড়ি বাবা রে, শিবু তো এইদিকেই আসছে। রাম 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 রাম। ভয় পেয়ে যায় হরি। জাল আনতে এসে এ কিরকম বিপদে পড়ল সে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবে সে তাই ভাবতে লাগলো। এদিকে শিবু এগিয়েই আসছে তার দিকে। শিবু যখন তার একেবারে কাছাকাছি চলে এসেছে তখন হরি আর কোনো উপায় না দেখে তার পাশের একটা গাছের ওপরে উঠে বসে। শিবুর ভেতরে থাকা রানুর ভূত এসে গাছের নিচে দাঁড়ায়। তারপর হরিকে বলে, দুষ্টু বুড়ি, তুই আমাদের শিবুকে ছেড়ে দে, চলে যা এখান থেকে বলছি, না হলে তোকে ওই শান্তি ওটা ছাড়বে না। হরি বেশ বুঝতে পেরেছে তার কাছে থাকা জালের কারণে ও কখনোই গাছে ওঠার সাহস দেখাবে না। তাই সে গাছ থেকেই বারবার বলতে থাকে, কেন তুই ওপরে উঠে আয় না, আয় 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 না আয়। রানু বুড়ির ভূত কিন্তু গাছে ওঠে না। সে নিচেই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকে, আচ্ছা নামবি না, ঠিক আছে, তুই কতক্ষণ ওই গাছে উঠে থাকতে পারিস সেটা আমিও দেখব। আমি এখানেই দাঁড়িয়ে থাকব। এইভাবে অনেকক্ষণ কেটে যায়। হরি জাল নিয়ে এখনো ফেরেনি। শান্তি ওঝা আর খুঁড়ো এবার চিন্তিত হয়ে পড়ে। এতক্ষণ তো লাগার কথা নয়। শান্তি ওঝা ভেবেছিল জাল এলে তারপর তারা বের হবে শিবুকে ধরতে, কিন্তু জাল তো আর এসেই পৌঁছাচ্ছে না। এমন সময় খুঁড়ো বলে ওঠে, কি ব্যাপার বলুন তো শান্তি বাবু, এখনো হরি তো এলো না। আমার হরি ভাইয়ের কোনো বিপদ হলো না তো? তাই তো খুড়ো, তার উপর শিবু আবার ওই দিকেই গেছে। আচ্ছা শান্তবাবু, আমি বলি কি, আর মনে হয় দেরি করাটা ঠিক হবে না, চলুন আমরা একবার খুঁজে দেখি। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। চলো চলো, সবাই মিলে চলো। সবাই তখন মশাল নিয়ে রওনা দিল হরিকে খুঁজতে। এদিকে ওদিকে দেখতে দেখতে তারা হরির বাড়ির দিকে চলেছে। কিছুক্ষণ পরই তারা হঠাৎ দেখতে পায় একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে শিবু, আর সেই গাছের উপরেই বসে আছে হরি, তার হাতে একটা জাল। সবাই এগিয়ে যায় গাছটার দিকে। শান্তি ওঝা চিৎকার করে বলে ওঠে, হরি জালটা ফেলো, ওর ওপরে জালটা ফেলো হরি। সময় নষ্ট না করে হরি জালটাকে ফেলে দেয় শিবুর ওপর। সাথে সাথে ছটপট করতে থাকে সে। রানু বুড়ির ভূত চিৎকার করে করে বলতে থাকে, চিৎকার করতে করতে এক সময় নিথর হয়ে পড়ে যায় শিবুর দেহটা। জালের মধ্যে এক পাশে দেখা যায়
আর একটা কালো ছায়া। শান্তি ওঝা এগিয়ে যায়, জালটাকে আস্তে আস্তে ধরে বন্দি করে সে ওই ভূতকে। তারপর একজনকে নির্দেশ দেয়, এই মশালটা দাও তো। সাথে সাথে মশাল এলো তার হাতে। জালটাকে মাটিতে রেখে মন্ত্র পড়ে মশাল দিয়ে আগুন লাগিয়ে দেয় জালে। ছটপট করতে থাকে সেই রানু বুড়ির ভূত। যা, তুই জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে যা, তোকে মুক্তি দিলাম চিরতরে। বিভৎস চিৎকার করতে করতে শেষ হয়ে যায় রানু বুড়ির ভূত, আর তার সাথেই শেষ হয়ে যায় ব্রিজের কাছে থাকা বট গাছের আতঙ্ক। আরও ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটি অন করে দিন। আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি আপনাদের কেমন লাগলো। কমেন্ট বক্স থেকে আমাদের কিছু পছন্দের কমেন্ট আমরা তুলে ধরবো পরের গল্পের শুরুতে। কমেন্ট করে পাশে থাকুন।